গ্রীষ্মে প্রখর রোদে তেজকে উপেক্ষা করে গ্রামের ইট পাতানো অসমান রাস্তার ওপর ছুটে চলেছে 4 চাকার একটি বাহন। বাতাসে উড়ছে চাকার ঘর্ষণে মেতে ওঠা লালচে ধুলোর আস্তর। ছেড়ে যাচ্ছে রাস্তার দুধারে থাকা সবুজ গাছপালায়, করে তুলছে তাদের বিবর্ণ। বেশ কিছুটা সময় পর 4 চাকার গাড়িটা এসে থামলো পাঁচিল দিয়ে ঘেরা একটা বিরাট বাড়ির সামনে। গাড়ির দরজা ঠেলে বেরিয়ে এলো একজন মাঝবয়সী ভদ্রমহিলা। তার পিছন পিছন এলো বছর দেড়েকের সন্তান কোলে এক রমণী, আর একজন শক্ত সমর্থ সুঠাম দেহের গৌরবর্ণ পুরুষ। পাঁচিলের সাথে লাগোয়া টিনের বড় দরজাটা ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করতেই ভদ্রমহিলা জোরে জোরে ডাক ছাড়লেন, দুলাল, ও দুলাল, রমা, ও রমা, কোথায় গেলি সব? পরিচিত কণ্ঠস্বরে ডাক শুনতে পেয়ে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলেন মনোরমা। সামনে দাঁড়িয়ে বড় ননদ শেফালিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, উমা, বড়দি, তোমরা চলে এসেছো? এসো এসো, তাড়াতাড়ি এসো। মা, দেখো কারা এসেছে। অন্তরা, কোথায় গেলে রে? তোর বড় পিসে এসেছে। এরই মধ্যে পাশে দাঁড়িয়ে থাকা সুঠাম পুরুষটা ঝুঁকে মনোরমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। দাঁড়িয়ে থাকা মেয়েটাও প্রণাম করলো মনোরমাকে। মনোরমা আপ্লুত হয়ে ছেলেটার মাথায় হাত দিয়ে বললেন, অমিত, কেমন আছো বাবা? আগের থেকে কত পরিবর্তন হয়ে গেছে তুমি। আমি তো তোমাকে দেখে চিনতেই পারছি না। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার কোল থেকে ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর মাখা কণ্ঠে বললেন, কি গো দাদু ভাই, আমাকে চিনতে পারছো? আমিও কিন্তু তোমার আর একটা দিদুনি হই। মেয়েটার দিকে তাকিয়ে বললেন, কেমন আছিস রিনি? জামাই কেমন আছে? সবাই ভালো আছি মামি। এরই মধ্যে অন্তরা ছুটে এসে রিনিদি বলে মেয়েটাকে জড়িয়ে ধরল। তারপর দুজন দুজনের সাথে আন্তরিকতা বিনিময় করে ছেড়ে দিতেই অন্তরা খপ করে মায়ের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে আদর করতে লাগলো। এদিকে বাচ্চাটা নতুন লোকজনের কাছে এসে ভ্যা ভ্যা করে কেঁদে উঠতেই অন্তরা তাকে নিয়ে চলে গেল বাড়ির পেছনের পুকুর পাড়ে, যেখানে পুকুরের জলে হাঁসেরা সাঁতার কেটে খেলা করতে ব্যস্ত। এদিকে রিনি নামের মেয়েটা এদিক সেদিক নজর বোলাতে লাগলো। উদ্দেশ্য অভির বউকে দেখা। তাই তো মা আর দাদা মামা বাড়ি আসছে শুনে এক প্রকার বুদ্ধি খাটিয়ে মেয়ে দেখার বাহানায় এখানে এসেছে সে। মনোরমা সবাইকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বারান্দায় পাতানো চেয়ার সকল। ততক্ষণে নয়নতারা বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে। শেফালিকে দেখে আপ্লুত কণ্ঠে বলে উঠলেন, এই তো রাউনের সময় হইল, আমি তোরে কবে এতে ডাকতেছি, তা কই আমার ধলাসান কই? অমিত একগাল হাসি দিয়ে নয়নতারাকে বুকে জড়িয়ে ধরে বলল, এই তো আমি, বড় বউ। তোমার দেখতে না পেয়ে আমার জান শুকাইয়া যাইতেছে, তুমি অনাইলা। নাতিকে মস্করা করতে দেখে নয়নতারা খিলখিল করে হেসে উঠে বললেন, হ, সে তো দেখবারই পারতেছি। আমার লাই কেমনে আপনারা যান শুকাইয়া যাইতাছে, আমার সতী নানার ব্যবস্থা কইরা আমার উদ্ধার করতেছেন। অমিত হেসে বুড়ি দিদিমার সাথে পাল্লা দিয়ে ফ্লার্টিং করে বলল, আরে বাদ দাও তো, তুমি আমার জীবনের প্রথম প্রেমিকা, তোমারে বাদ দিয়ে অন্য কাউকে আপন করতে পারি বুঝি? আসো বউ, বুকে আসো, কলিজাটা একটু ঠান্ডা কইরা লই। বলে জড়িয়ে ধরল নয়নতারাকে। নাতি দিদিমার খুনসুটি দেখে শেফালি, মনোরমা, রিনি প্রত্যেকে মুখ চেপে হেসে উঠল। নয়নতারা নাতিকে দুহাত ভরে আশীর্বাদ করে তাকে নিয়ে চেয়ারে গিয়ে বসালো। সকাল থেকে মনোরমার হাতে হাতে কাজ গুছিয়ে কিছুক্ষণ আগে স্নানের উদ্দেশ্যে বেরিয়েছিল শ্রাবণী। কলপাড়ে গিয়ে স্নান সেরে বাথরুমে গিয়ে শাড়িটা কিছুটা আটপৌড়ে করে গায়ে জড়িয়ে মাথার চুলগুলো গামছায় পেঁচিয়ে ধোয়া কাপড়গুলো বালতিতে নিয়ে বেরিয়ে এলো। বাড়িতে যে আত্মীয় স্বজন ইতিমধ্যে চলে এসেছে এ বিষয়ে সম্পূর্ণ অজানা সে। আটপৌড়ে করে পরার দরুন শাড়িটা অনেকটা এলোমেলোভাবে শরীরে পেঁচানো তার। উন্মুক্ত পিঠ দৃশ্যমান, ব্লাউজ আর শাড়ির মাঝে বিস্তর ফাঁকা অংশ বেরিয়ে রয়েছে। বালতির ভেজা কাপড়গুলো নিয়ে উঠানের দড়িতে রোদের মধ্যে মেলতে লাগলো শ্রাবণী। এদিকে বারান্দায় বসে অমিত নামের পুরুষটি নজর আটকালো পেছন দিকে ফিরে সকর্মে ব্যস্ত নারীটির দিকে। খোলা অঙ্গে তপনের তেজ যেন ভয়ঙ্কর রকমের সৌন্দর্য সৃষ্টি করেছে নারীটির কায়ায়। সোনালি রোদের আলোয় হলদে বরণ ত্বকে যেন জেল্লা ছড়াচ্ছে।
অমন সুন্দর নয়নাভিরাম দৃশ্য দৃষ্টি আটকাতেই প্রথমেই মনে প্রশ্ন জাগলো, কে এই মেয়েটি? এরই মধ্যে শ্রাবণী কাপড়গুলো মেলে সামনে ফিরতে তার দিকে আটকে গেল অমিতের দৃষ্টি। অনিন্দ সুন্দর মিষ্টি একটা চেহারা দেখে মুহূর্তের মধ্যেই সমস্ত ধ্যান গিয়ে আটকালো তার মাঝে। অপলক নেত্রজোড়া মেলে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে, মনে মনে বলল, শ্রাবণী গুটি গুটি পায়ে হেঁটে ঘরে প্রবেশ করতেই লোকজনের সারা শব্দ পেয়ে তড়িঘড়ি শাড়ি আঁচলটা দিয়ে নিজেকে ঢেকে নিল। তারপর বালতিটা রেখে মনোরমার কাছে গিয়ে দাঁড়াতে একগাল হেসে মনোরমা সবার সাথে শ্রাবণীর পরিচয় দিতে দিতে বললেন, এই যে সে যার কথা তোমরা এসে থেকেই জিজ্ঞেস করছিলে, এই হলো আমার অভির বউ শুভশ্রী, আমাদের আর একটা মেয়ে। শেফালি, অমিত, ত্রিনী প্রত্যেকে শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তারা অভির বিয়ের ঘটনাটা জানত, তবে সত্যিটা নয়। গ্রামে আর 5টা মানুষ যা জানে ঠিক সেই একই ঘটনা। এই কারণে ঘৃণায় লজ্জায় সম্মান বাঁচাতে এতগুলো মাস বাপের বাড়ি এড়িয়ে গেছে সে। এমনকি বৃদ্ধ মানুষ নয়নতারার ডাককেও উপেক্ষা করে থেকেছে এতগুলো দিন। কিন্তু জানতো না অভির বউ মানে শ্রাবণী, এত রূপ সৌন্দর্যের অধিকারিণী। মনে মনে বুকের মাঝে ঠিক কোথাও যেন জ্বলে পড়ে উঠল শেফালির। কারণ বরাবরই অভি আর অমিতের বুদ্ধিমেধা আর যোগ্যতার তুলনায় প্রত্যেকেই অভিকে শ্রেষ্ঠত্বের উপাধি দিয়ে এসেছে। রূপ সৌন্দর্যের অধিকারী হওয়া সত্ত্বেও নিজের ছেলেকে আত্মীয় পরিজনের মাঝে সবসময় নিচু চোখে দেখা হয়েছে, যার জন্য মনের মাঝে বরাবরই একটা বিরূপ চিন্তাধারা লালিত হয়ে এসেছে অভির প্রতি। আজ যেন সে চিন্তাধারায় কেউ পেট্রোল ঢেলে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল মস্তিষ্ক হিংসা নামক অনলে। কেন অভির এত সুন্দর বউ হতে হবে? এবার যে অভির দাম আত্মীয় পরিজনের মাঝে আরও বাড়ল। এখন যদি নিজের ছেলের জন্য অভির বইয়ের চেয়ে দ্বিগুণ সৌন্দর্য অধিকারী মেয়ে না নিয়ে আসে, তাহলে তো আরও কেলেঙ্কারি হবে। কিন্তু সেটা তো ভাগ্যের ব্যাপার, যদি না পায় তেমন মেয়ে ভেবেই আবারও গা জ্বালা করে উঠল শেফালির। শ্রাবণীর দিকে অস্বস্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ শুনলাম তো কেমন ধারা বিয়ে হয়েছে তোমাদের। এই মেয়ের বয়স কত তোমার? দেখো তো, মনে হয় 17-18 বছর হবে। এইটুকুনি বয়সে এত চুলকানি? বাড়িতে বলার প্রয়োজনও মনে করলে না, নাঙ্গলের হাত ধরে বেরিয়ে গেলে। বলি, তোমার বাবা মা কি এই শিক্ষাই দিয়েছে? শেফালির কথা শুনে হতভম্ব হয়ে গেল প্রত্যেকে, বিশেষ করে মনোরমা। শ্রাবণী বহুদিন বাদে এমন ধারা নোংরা কথা শুনে বিস্ময়ে তাকিয়ে রইল অচেনা মহিলাটির দিকে। নয়নতারা ভীষণ পরিমাণে অবাক হয়ে তাকিয়ে রইল। শেফালি আবারও বলে উঠল, শুনেছি তোমার নাকি বাবা নেই, মা নাকি আর একখান বিয়ে করেছে। কথায় বলে না, জাত গুণে তাঁত বয় গুট্টা গুণে ফেস্ট বয়। আসলেই কথাটা একেবারেই সত্যি। যেমনই ধারা তোমার মা, অমনি ধারা তুমি। চরিত্রহীন মায়ের চরিত্রহীন মেয়ে কোথাকার। আমাদের ভোলা ভালা অভিকে পেয়ে প্রেমের জালে ফাঁসায় নিছো রূপ দেখায়, তাই না? এবার আর কথার আঘাত সহ্য করতে না পেরে শ্রাবণী মুখ চেপে হু হু করে কেঁদে উঠল। নোংরা কথাগুলো যেন তীক্ষ্ণ সূচের মতো গেঁথে গেল হৃদয়ে। কোনো রকমে সেখান থেকে দৌড়ে চলে এলো উপরে নিজের ঘরে। দরজাটা ভেতর থেকে লক করে আলমারির ভেতর থেকে বাবার ছবিটা বার করে বুকে চেপে হাওমাও করে কেঁদে উঠল। বুকের ভেতরে পুরনো ক্ষতটা আবার জেগে উঠেছে শ্রাবণীর। অদৃশ্য রক্তক্ষরণ হয়ে চলেছে হৃদয়ের মস্তিষ্কে। বাবার ছবিটা বুকের সাথে চেপে ধরে পুরনো স্মৃতি রোমন্থন করতে লাগলো। সত্যি স্বর্ণালী স্মৃতিতে মোড়ানো সেই পুরনো দিনগুলো মনে পড়ে গেল। আজ থেকে প্রায় 5 বছর আগে শেষবারের মতো বাবার সাথে কাটানো খুশির দিনটা। কত খুশি ছিল সে। বাবার সাথে মিলে একসাথে কেক বানানো, তারপর তার ডেকোরেট করা, দুজনে মিলে সারা বাড়ি সাজিয়ে মায়ের চোখ বেঁধে এনে মায়ের সামনে কেক ধরে একসঙ্গে গেয়ে ওঠা হ্যাপি বার্থডে টু ইউ মা। দুজনে মিলে সারপ্রাইজ গিফট দিয়েছিল মাকে। আর আজ সেই নিজের স্বার্থ, নিজের খুশি, নিজের চাওয়া পাওয়াকে চরিতার্থ করতে ভুলে গেল তাকে, ভুলে গেল নিজের সন্তানকে। একবারও ভাবল না তার এই ডিসিশনে মেয়েটার জীবনে কতটা অন্ধকারময় গলিতে আশ্রে পড়তে চলেছে।
নিজের হাতে নিজের মেয়েকে অন্ধকারময় জীবনের দিকে ঠেলে দিয়ে নিজেকে নিয়ে উন্মত্ত হয়ে উঠল সে। দু চোখে অশ্রুবন্যা ভাসিয়ে নিজেকে প্রশ্ন করল, আচ্ছা, মায়েরা বুঝি এমন হয়? স্বামী না থাকলে সন্তানেরা বুঝি মায়েদের কাছে এতটা অবহেলার যোগ্য হয়? কথাগুলো ভেবে হাসি পেল শ্রাবণীর। কে বলেছে হয় না? হয়তো তার নিজেরই মাই তো এমন, অন্য কোথাও খুঁজতে যাওয়ার কি প্রয়োজন? বাবার ছবিটা বুকে থেকে তুলেই প্রশ্ন করল, বাবা, আমায় ছেড়ে তুমি চলে গেলে খুব কি ক্ষতি হতো? আমাকে সাথে নিলে আমি না হয় তোমার সাথে ঈশ্বরের ঘরে এক কোণে পড়ে থাকতাম, একটুও জ্বালাতন করতাম না, একদম বাধ্যমের মতো চুপ করে থাকতাম। কেন আমায় নিয়ে গেলে না বাবা? এই যে এখন আমি এত কষ্ট পাচ্ছি, তুমি কি দেখতে পারছো না? বলো, বলো না বাবা, বলো না। আমি যে আর সত্যিই সহ্য করতে পারছি না। তুমি ঠাকুরের কাছে গিয়ে একটা বার রিকোয়েস্ট করো না, হয় আমাকে এখান থেকে নিয়ে যাক, না হয় আমার জীবন থেকে সব দুঃখ কষ্ট নিয়ে আমাকে বেশি না, শুধুমাত্র একটুখানি সুখ দিয়ে যাক। বলেই বোবা কান্নায় ডুকরে কেঁদে উঠল মেয়েটা। আজ এই বন্ধ ঘরে তার চোখের জলের সাক্ষী হয়ে রইল বই ভরা আলমারিগুলো, খালি পালঙ্ক আর জানালা দিয়ে আসা মিষ্টি রোদের সোনালি আলোর সাথে হুড় হুড় করে দল বেঁধে ছুটে আসা শীতল হাওয়া। তুমি কামটা ভালো করো নাই, মায়াডারে এমনি এইসব আজে বাজে কথা কইলা। তোমারও একখান মাইয়া আছে, তারেও শ্বশুর বাড়ি বিয়া দেয়া পাঠাইছো। তখন তারে যদি এমনি সবাই খারাপ কথা কয়, তো এই ঋণের কেমন লাগবে ভাইবা দেখছো? তেতে উঠল শেফালি। বেশ শান্তি পাচ্ছিল শ্রাবণীকে বাজে কথা শুনিয়ে। ভেবেছিল এ বাড়িতেও নাকি সবাই সাপোর্ট করবে, কিন্তু নয়নতারার কাছে থেকে এমন ধরনের কথা শুনে কিছুটা আশাহত হলো। তবুও গলার ঝাঁজ ধরে রেখে বলে উঠল, ভুল কিছু কইছি নাকি আমি? মনোরমা বাড়ি বয়ে আসা অতিথিকে অপমান করতে চাইলেন না, আবার এদিকে কিছু না বলেও থাকতে পারছেন না। তাই বুকের কষ্ট মনে চেপে রেখে মাথা ঠান্ডা করে বললেন, ভুল কিছু বলিনি, ঠিক আছে, কিন্তু সঠিকটাও কিন্তু বলিনি দিদি। মানে? তোরা যা জানো সব সত্যি না। এই বিয়া খান ভুল বুঝাবুঝিতে হয়েছে। আমাগো মৌয়ের মতো বউ অভি হাতে কইরা সেরাক লইয়া খুঁজলেও পাইতো না। ভাগ্য বুঝলি, ভাগ্য ভাগ্য কারে কখন কি বুঝা দেয় বোঝা বড় মুশকিল। অমিত আর রিনির মনে নয়নতারার কথা শুনে কৌতূহল জেগে বসলো। দুজনে মিলে একসাথেই বলে উঠল পরিষ্কার করে বলতে। নয়নতারার মনোরমা মোটামুটি সবকিছু ভেঙে চুরে বুঝিয়ে বললেন। পুরো ঘটনা শোনার পর অভির শ্রাবণীর প্রতি অনীহা আছে কথাটা শুনে অমিতের মনের মাঝে কোথাও যেন একটা অন্যরকম ভাবনার সঞ্চার হলো। কিন্তু কেন হলো, কিভাবে হলো নিজেও বুঝতে পারল না। শুধু এইটুকুই মাথার মধ্যে কাজ করলো, ওই অনিন্দ সুন্দরী শ্রাবণী নামের মেয়েটা যাকে কিনা অভি হেলায় পেয়েছে, তাকে ওর পাওয়া উচিত ছিল একেবারে একান্ত নিজের করে। কলকাতা গোলপার্ক স্ট্রিটের সুকান্ত পল্লীর মোড়ে এসে দাঁড়ালো একটি সাদা রঙের পুলিশের গাড়ি। জানালার পাশে বসে থাকা ব্যক্তিটা দু আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট চেপে ধরে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে বলে উঠল, কার্তিক বাবু। ড্রাইভারের সিটে বসা কনস্টেবল কার্তিক বসাক এক মনে সামনের দিকে রাস্তার দৃষ্টি মেলে বসেছিলেন। হঠাৎ সাহেবের আওয়াজ পেয়ে ধরফড়িয়ে বলে উঠলেন, ইয়েস স্যার। ঠিকানা মতো চলে এলাম তো। এবার কত নম্বর বাংলো? এই তো স্যার, সামনে, আমি নিয়ে যাচ্ছি। বলে গাড়ি টান দিয়ে একটা বাংলোর সামনে দাঁড় করাতে গেটের সামনে বড় নেম প্লেটে লেখা দেখলো অ্যাডভোকেট দীপক দেবনাথ। গাড়ির দরজা খুলে লোকটা বেরিয়ে এসে দাঁড়ালো গেটের সামনে। সিগারেটের শেষ টানটা টেনে বাকিটা নিচে ফেলে দিল। চামড়ার জুতোর তলা দিয়ে পিষে ফেলে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে সানগ্লাসের ভেতর দিয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল, তাহলে কার্তিক বাবু ভেতরে যাওয়া যাক। ইয়েস স্যার, চলুন। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে। আসতে হবে না, আমি একাই যাচ্ছি। এখানে আমার জন্য অপেক্ষা করুন। বলেই ভেতরে প্রবেশ করলো আগন্তুক। বাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে নিউজ পেপারে হেডলাইনে চোখ বোলাচ্ছিলেন দীপক দেবনাথ। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে কিছুটা বিরক্ত হলেন। চেঁচিয়ে বাড়ির কাজের ছেলে গোপালকে ডেকে বললেন দরজা খুলে দিতে।
গোপাল দরজা খুলে দিতে গিয়ে কিছুক্ষণ পর ভেতরে এসে বলল পুলিশ এসেছে। দীপকবাবু অবাক হলেন। পুলিশের আসার কথা শুনে কিছুটা বললেন, অফিস রুমে বসতে দে, আমি আসছি। আর শোন, চা জল খাবার নিয়ে আয়। দীপকবাবুর অফিস রুমটা ওনার ডুপ্লেক্স বাংলোর নিচের তলাতে। বিশাল একটা রুম, বেশ সাজানো গোছানো, পেশাদার চেয়ার টেবিল, সোফা, এসি, ডেস্কটপ, কম্পিউটার, রাশি রাশি আইনের বই, দেয়ালে শোকেসে সাজানো। বেশ অন্যরকম একটা পরিবেশ। এক জায়গায় একটা গণেশ ঠাকুরের আসন আটকানো, তাতে ধূপ জ্বলছে। কড়া ধূপ চন্দনের মোহনীয় সুগন্ধে ভরে উঠেছে চারিদিক। আগন্তুক চারিদিকে ভালো করে যখন দেখতে ব্যস্ত, ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন অ্যাডভোকেট দীপক দেবনাথ। চেম্বারে আগত পুলিশ অফিসারকে দেখে বলে উঠলেন, হ্যালো অফিসার। আগন্তুক পেছন ফিরে দীপক বাবুকে দেখে হালকা হেসে হাত এগিয়ে দিলেন হ্যান্ডশেকের উদ্দেশ্যে। নিজের পরিচয় দিতে বললেন, হ্যালো স্যার, আমি বারুইপুর থানার এসআই প্রতাপ দত্ত। আপনার কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার আছে। আই হোপ আপনি বুঝতে পারছেন। বুঝেছি। আপনার যে তথ্য লাগবে তা যদি আমার কাছে থাকে, আমি অবশ্যই সেটা দিয়ে আপনাকে সাহায্য করব। বসুন না প্লিজ। প্রতাপ একটা সোফায় বসতেই গোপাল বলে কাজের লোকটা ট্রে সাজিয়ে চা জল খাবার দিয়ে বেরিয়ে গেল। দীপকবাবু প্রতাপের দিকে চা এগিয়ে দিয়ে নিজের কাপে ঠোঁট ভিজিয়ে বললেন, এবার বলুন, আমি আপনাকে কী ধরনের তথ্য দিয়ে সাহায্য করতে পারি। প্রতাপ গরম চায়ে ছোট করে একটা চুমুক বসিয়ে কাপটা প্লেটে রেখে বলল, আজ থেকে 5 বছর আগের একটা সম্পত্তির উইল আমার লাগবে। উইল? বুঝলাম। আমার কাছে অনেকে ওয়েল করে থাকেন। আপনি দাদার নামটা বলুন, আমি বের করে দিচ্ছি। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে প্রতাপ কাপটা টেবিলে রেখে বলল, উপেন্দ্র নারায়ণ চৌধুরী। বাবার চায়ের দোকানে ভিড় সামলাতে ভীষণ ব্যস্ত অভি। আজ হাটবার, কাঁচা সবজির বিরাট বাজার বসেছে সকাল থেকে নাকাশিপাড়া বাজারে। লরি ভর্তি শাকসবজি চলে যাচ্ছে কলকাতা সহ বিভিন্ন শহরতলির উদ্দেশ্যে। সেখানেই ভিড় জমেছে গ্রাম্য চাষিদের। দুলালবাবু একা হাতে এই দিনগুলোতে সামাল দিতে হিমশিম খেয়ে যায়। এতদিন একটা কাজের ছেলে ছিল, কিন্তু 2 দিন হলো বেচারা জ্বরের জন্য আসতে পারছে না। বেশ কিছুক্ষণ পর দোকানে খদ্দেরের চাপ কিছুটা কমতেই দুলালবাবু ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন, আগে কি করবে ভেবেছো? মাস্টার ডিগ্রি তো শেষ। অভি বাপ আমার, আমি তোমাকে এইভাবে চায়ের দোকানে আমার মতো অবস্থায় দেখতে চাই না। আমি বরাবরই চেয়ে এসেছি তুমি ভালো থাকো, জীবনে সফল হও। তোমাকে এখানে কাজ করতে দেখলে আমার বুক ফেটে কান্না আসে। অভি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। একবারও মুখ খুলে বলতে পারল না। বাবা, আজ আমার অগ্নি পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে। দুপুরের পর জানতে পারবো আমি আমার যুদ্ধে জিতেছি নাকি হেরে গেছি। তাই তোমার প্রশ্নের জবাব দিতে পারলাম না বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। দুপুরবেলা গড়িয়ে যেতে চলেছে। ভানুর তেজ কমে ধীরে ধীরে ছায়ার আড়ালে ধরার ঢাকা পড়তেই মানুষ গৃহের ছাউনি থেকে বেরিয়ে নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মাঠে থেকে আসা ঝোড়ো হাওয়ার ভেসে যাচ্ছে গ্রাম। লালচে বর্ণ ইটের সড়কের পথ ধরে ধূসর রঙের 4 চাকার গাড়ি মধ্যম গতিতে এগিয়ে চলেছে। সামনে বসে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, আর পিছনে সিটে সজলের কোলে ঘুমন্ত রিজু। হঠাৎ করে গাড়ি ব্রেক কষে দাঁড় করাতে সজল বলে উঠল, কি ব্যাপার সেন্টুদা, গাড়ি দাঁড় করালে কেন? রাস্তার উপর ছেলেপেলেরা মারামারি করছে, ওদের একটু সাইড করে আসছি। সামনের দিকে তাকিয়ে সেন্টু ড্রাইভার বলল, এই ছেলেপেলে, তোদের রাস্তার উপর কি রে? রিজুকে কোলে নিয়ে বাইরে তাকিয়ে বাচ্চা ছেলেদের মারামারি করতে দেখে হঠাৎ মাথায় কিছুদিন আগের ঘটনা মনে পড়ে গেল। এভাবেই তো পাড়ার কয়েকটা বাচ্চা ছেলে মারামারি করছিল রাস্তার ওপর। তারপর সে এলো, তাদের থামিয়ে দিয়ে চলে গেল কোচিং সেন্টারে। সেখানেই ঘটল সেই নোংরা ঘটনা। সেদিনে সেই হাসাহাসির দৃশ্য চোখের পর্দায় চকচক করে ভেসে উঠল সজলের। আবারও রাগ সীমা ছাড়ালো। নিজেকে শান্ত করতে গিয়ে হঠাৎ মাথায় ক্লিক করলো, তাই তো সেদিন বাড়ি থেকে বেরিয়েছিল একদম ঠিকভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে।
গাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যাবার সময় কোথাও থামেনি, শুধুমাত্র ওখানে ছাড়া। তার মানে যা কিছু ঘটেছে ওখানেই। বাম হাতে ঘুমন্ত রিজুর মাথাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে প্লাস্টার করা পাটা আলতো করে কোলের ওপর থেকে সাবধানে সিটের ওপর মেলে দিল। তারপর ডান হাতের তর্জনীটা নিজের কপালে ঘষে মনে করার চেষ্টা করলো সেদিন সেখানে কে কে ছিল। চোখ বন্ধ করে ভাবতেই কয়েকজনের চেহারা ভেসে উঠল মননে। রাগের পাড়া চড়িয়ে মনে মনে ছক কষে নিল কিছু। ঠোঁটে ক্রূর হাসি ফুটে উঠল। কার এত বড় বুকের পাটা হয়েছে তার সাথে এমন জঘন্য কাজ করা? দেখতে হবে তো। শ্রাবণী শেফালির কটুবাক্য শোনার পর থেকে ঘরে দরজায় এঁটে বাবার ছবি বুকে জড়িয়ে মনের কথা উজাড় করে নালিশ জানাচ্ছিল। আর বাবার কাছে তাকে সাথে করে না নিয়ে যাওয়ার হাজারো প্রশ্নের মেলা সাজিয়ে নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করে যেতে যেতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বিছানায়। সময়টা তখন দুপুর গড়িয়ে বিকেল। ওদিকে ওরা সবাই বেরিয়ে গেছে মেয়ে দেখার উদ্দেশ্যে। দুলালবাবু অবশ্য খেতে বসার সময় শ্রাবণী আর অভির খোঁজ নিয়েছিলেন। তবে শ্রাবণীর মাথা ব্যথা আর অভি বাড়ি ফেরেনি জানার পর তেমন আর কিছু জিজ্ঞেস করেনি। অবশ্য বাড়িতে এসে মনোরমার মুখ ভার দেখে মনের মধ্যে শেফালিকে নিয়ে অন্যরকম ভাবনা আসায় আর বিশেষ কিছু প্রশ্ন করেনি। এক কথায় বলা যায় তিনি ইচ্ছে করে এড়িয়ে গেছেন বিষয়টা। কারণ নিজেদের বড় বোন সম্পর্কে যথেষ্ট ধারণা আছে দুলাল বাবুর। উনি ঠিক কেমন মানুষ তা বলে বোঝানোর দরকার একেবারেই নেই। একই পিতার ঔরস্যজাত সন্তান হলেও সৎ কখনো আপন হয় না, কথাটা 100% সত্য। তেমন শেফালিও কখনো ছোট মায়ের ছেলে মেয়েদের সাথে সৎ ভাই বোন ব্যতীত নিজের ভাবতে পারেনি। ফলস্বরূপ জ্ঞান হওয়ার পর থেকে দুলালবাবু আর তার বোন জবাকে সর্বদা হিংসে করেছেন। পর ভেবেছেন আজীবনকাল। পরন্ত বিকেলে হাতের সমস্ত কাজ গুছিয়ে মনোরমা খাবারের থালাটা হাতে ধরে অভির রুমের দরজায় টোকা দিলেন। ভিতর থেকে বন্ধ দরজার ওপারে ঘুমন্ত শ্রাবণীর শ্রবণেন্দ্রিয়ে দরজা টোকা পড়ার শব্দ আসতেই চোখ মেলে তাকালো। পরপর কানে ভেসে এলো মনোরমার আদুরে স্বপ্ন। মৌ, মারে দরজা খোল। আর কতক্ষণ এভাবে দরজা আটকে থাকবি? শ্রাবণী তাড়াতাড়ি উঠে নিজের পরনের কাপড় ঠিক করে দরজা খুলতেই মনোরমাকে খাবারের থালা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে অপরাধ বোধে মাথা নত করে ফেলল। ইস, মানুষটা আজ সারাদিন কত কষ্ট করেছে। রান্না করা, খেতে দেওয়া, বাসনপত্র মাজা ঘষা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর সে একটা ফালতু মানুষের কথায় কষ্ট পেয়ে সারাদিন ঘরে দৌড় দিয়ে মন খারাপ করে ঘুমিয়ে কাটালো। এত খাটুনির পর আবার তার জন্য খাবার নিয়ে এসেছে ভাবতেই চোখ দুটো ছল ছল করে উঠল। এদিকে মনোরমা শ্রাবণীর চোখে জল দেখে মনে মনে ভীষণভাবে আহত হলেন। চোখের সামনেই নিরপরাধ মেয়েটাকে অপমানিত হতে দেখেও আজ কোনো রকম প্রতিবাদ করতে পারেনি, শুধুমাত্র সম্পর্কের সুতো ছিঁড়ে যাওয়ার ভয়ে। তাই ঘরের ভেতরে ঢুকে বিছানায় বসে অপরাধীর গলায় বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সাথে অন্যায় হতে দেখেও প্রতিবাদ করতে পারিনি। শ্রাবণী হতবিহ্বল হয়ে গেল মনোরমার কথা শুনে। তারপর তার পায়ের কাছে বসে কোলে মাথা রেখে বলল, ছি ছি ছি, তুমি এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দিও না মা। আমি সব জানি। পিসিমা আমাকে যে সব কথা শুনিয়েছে তাতে আমি সত্যি কিছু মনে করিনি। সে তো সবটুকু জানতও না। আর আমার মায়ের সম্পর্কে যে সব কথা বলেছেন তাতে মিথ্যে কিছুই তো বলেননি। তবুও মানুষ মানুষকে কিছু বলতে গেলে তার সম্মানের দিকটা ভেবে কথা বলতে হয়। কিন্তু বড়দের কথাগুলো শুনে মনে হচ্ছিল সে তোকে খারাপ কথা শোনাবে বলেই বাজে কথাগুলো বলেছে। আর আমি শাশুড়ি হয়েও নিজের ঘরের লক্ষ্মীকে করা অপমানের প্রতিবাদও করতে পারলাম না। শ্রাবণী দুহাতে মনোরমার কোমর আঁকড়ে ধরে নিঃশব্দে গড়িয়ে পড়া চোখের জল আড়াল করে ধরা গলায় বলল, বাবা মায়ের কর্মফল তাদের সন্তানকেই ভোগ করতে হয়, সেটা হোক ভালো কিংবা মন্দ। আমাকেও আমার মায়ের কর্মের ফল ভোগ করতে হচ্ছে, আর ভবিষ্যতে হবে। এ আর নতুন কি? মনোরমা জানেন মেয়েটার এই কষ্ট হয়তো কোনোদিন কমার নয়, উত্তরোত্তর বাড়বে ছাড়া। কারণ মানুষ সুযোগ সন্ধানী, দুর্বল স্থানে আঘাত করে তারা মজা পায়। আর এই দুর্বলতা না জানি মেয়েটাকে কতভাবে ভেঙে টুকরো বানিয়ে ফেলবে। ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মনোরমার। তারপর মাথায় হাত বুলিয়ে বললেন, আয়
খাইয়ে দিই। সেই কখন সকালে দুটো মুখে দিয়েছিলি। হ্যাঁ রে, অভি কোথায় গেছে জানিস কিছু? ভাতের গাল পড়ে মুখে নিয়ে শ্রাবণী মাথা দুপাশে নেড়ে উত্তর দেয়, না তো। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে ধরণীতে। অপরাহ্নের গধূলি বেলায় প্রস্ফুটিত নরম আলোয় যখন চতুর্দিক উদ্ভাসিত, তখন শেফালি, অমিত, রিনি আর দুলালবাবু যাত্রা করেছিলেন মেয়ে দেখতে যাবার মতো একটা বিশেষ দায়িত্বপূর্ণ কাজে। সবার মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করলেও দুজন মানুষ ছিল সম্পূর্ণ নির্বিকার, একজন অভি আর একজন শ্রাবণী। বুকের মাঝে সৃষ্টি হওয়া অসফলতার তীব্র যন্ত্রণা তিল তিল করে শেষ করে দিচ্ছে অভিকে। মনের মাঝে ঝড় উঠেছে। আজ যেন জীবনের সবচেয়ে কঠিন বাস্তব জীবনের ভিত নাড়িয়ে দিয়েছে এক লহমায়। নিজেকে সত্যি অপদার্থ মনে হচ্ছে। আজ ছিল অভির চিরকাঙ্ক্ষিত সেই 21 তারিখ। আজ বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার দিন। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ভেঙে যাওয়ার পর জীবনপণ করে লড়েছিল এই লিখিত পরীক্ষায় সফল হওয়ার উদ্দেশ্যে, কিন্তু আজও ভাগ্যটাকে ধোঁকা দিয়ে অসফলতার ধিক্কার মুকুট তুলে দিয়েছে মাথায়। সবার বলা তথাকথিত সেই ছোট লোকের বাচ্চা কথাটা মন মস্তিষ্কে বেজে চলেছে অনর্গল। একটা মানুষ জীবনে ঠিক আর কতবার ধাক্কা খেতে পারে, আর কতবার ভাঙতে পারে। নিশ্চয়ই এর একটা শেষ থাকা দরকার। এর শেষ কোথায় জানে না অভি। আবছা আধারে ঢাকা অম্বরে নিচে পুকুর পাড়ে বসে উদাস নয়নে তাকিয়ে অভি। বাইরে ঝড়ের গতিতে শীতল পবনের স্রোত বইছে। অদ্ভুতভাবে অভির মনে বইছে বেদনার নীল স্রোত। একটা জোর আশা বুকের মাঝে বেঁধে রেখেছিল, এবার সে সফল হবে। কিন্তু এবারও জীবন তাকে সে একই অভিশাপ উপহার হিসেবে দিয়েছে, অসফলতার গ্লানি। কিভাবে মুখ দেখাবে বাবা মাকে, কিভাবে বলবে তাদের ছেলে আবারও তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি, তাদের কষ্টের দাম রাখতে পারেনি, তাদেরকে একরাশ স্বপ্ন ভাঙার কষ্ট কুড়িয়ে এনেছে তার জন্য। বুকে হাত চেপে ধরে ফুপিয়ে উঠল অভি। শব্দবিহীন কান্নারা গলার আওয়াজ আটকে ধরে রেখেছে যেন। কিন্তু মনের অভিব্যক্তি তাকে ঠেকিয়ে রাখবে কার সাধ্যে? তার যে চোখের সাথে বড্ড ভাব। মন কাঁদলে তার কষ্ট প্রকাশ পায় চোখের ধারায়। অভির চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল উষ্ণ তরল বিন্দু বিন্দু বাড়ি ধারা। সন্ধ্যা রাতে হই হুল্লোড় করতে করতে বাড়ি ফিরলেন সকলের মেয়ে দেখার পর্ব মিটিয়ে। শেফালির মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে বলল, বুঝিয়ে দুলাল, মেয়ে আমার বেশ মনে ধরেছে। একটু খাটো আর রং চাপা হইলেও মেয়ের বংশ ভালো। বাপ কাকাদের বিরাট সুনাম আছে। আমার অমিত শ্বশুর বাড়ি যেয়ে খুব যত্ন আত্তি পাবে। হ্যাঁ দিদি, আমারও তাই মনে হয়। এখন অমিতের মতো হইলেই হইল। পাশে অমিত বসা ছিল। দুপুরে শ্রাবণীকে বাজে কথা বলার পর থেকে ভীষণ গম্ভীর হয়ে বসে আছে। তারপর যখন থেকে শ্রাবণী আর অভির বিয়ের ঘটনা, শ্রাবণীর জীবন ইতিহাস, সর্বোপরি তাদের দাম্পত্য জীবনের বর্তমান অবস্থান ইত্যাদি সম্পর্কে শুনেছে, তখন থেকে শ্রাবণীর প্রতি এক অজানা মায়াময় সহানুভূতি অনুভব করছে মনের অভ্যন্তরে। কিন্তু কি সেটা স্পষ্ট বুঝতে পারছে না। মা, মামা, মামিদের কথার মাঝে বসে বসে বিরক্ত বোধ করলো ভীষণ। তাই আস্তে করে হাঁটা শুরু করলো বাড়ির পেছনে নিঝুম নিস্তব্ধ পুকুর পাড়ের উদ্দেশ্যে। নিস্তব্ধ আধারে ঢাকা কৃষ্ণবর্ণ রজনী, সারা আকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তারকারা। অমানিসার আধারে শুষে নিতে আজ আর সুধাকর আসেনি। অভির জীবনে ঘনিয়ে আসা ঘন তমসার মতো সেও এই নিশীতে এই নিস্তব্ধ বিভাবরীতে আসেনি ঘন তিমিরের আবরণ মোচন করে আলোর দিশা দেখাতে। আজ যেন প্রকৃতি অভির সাথে দুঃখের অভিসারে মেতেছে। অভির জীবনের লড়াইটা মনে হচ্ছে যেন এখানেই থেমে গেছে। সেই সাঁঝ নামার পর এখানে এসে বসেছিল। এখন রাত্রি 10-এর ঘরে চলে গেলেও অভির যেন হোঁশ নেই, ঘরে ফেরার তাড়া নেই। জীবন্ত লাশের মতো জড়বস্তু হয়ে বসে আছে পুকুর পাড়ে। অমিত বাড়ির পেছনে এসে একটা সিগারেট ধরিয়ে আনমনে হাঁটতে এসে দাঁড়ালো পুকুর পাড়ে। হঠাৎ চোখ গেল আধারে বসে থাকা একটা মানুষ অবয়বের দিকে। আস্তে আস্তে তার কাছে এসে বুঝতে পারল এটা অভি। সিগারেটে একটা লম্বা টান টেনে ধোঁয়া ছেড়ে পেছন থেকে বলে উঠল, অভি নাকি রে? কি করিস এই অন্ধকারে?
এই তো এমনি বসে আছি, বাড়িতে যেতে ভালো লাগছে না। অমিতের মনে হলো সে বুঝি শ্রাবণীর কারণে বিরক্ত হয়ে বাড়িতে যায়নি। তার জানা মতে অভি আর শ্রাবণীর দাম্পত্য জীবন একেবারে নড়বড়ে। পায়ে পায়ে হেঁটে এসে বসলো অভির পাশে, বলল, কেমন আছিস? ভালো। ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা করলি? প্রশ্নটা যেন এই মুহূর্তে অভির হৃদগহীনে বিভৎসভাবে রক্তাক্ত করার জন্য যথেষ্ট ছিল। গম্ভীর স্বরে বলল, দেখি, এখনো তেমন কিছু ভেবে দেখিনি। ভাবছি পড়াশোনার পাশাপাশি বাবার দোকানও সামলাবো। আমি শ্রাবণীর কথা বলছি। মানে? আমি জানি তোদের বিয়েটা জোর করেই হয়েছে, না তুই শ্রাবণীকে মেনে নিয়েছিস আর না সে তোকে। এই সম্পর্কে কোনো মানে হয় না। কি বলতে চাইছিস তুই? মেয়েটিকে মুক্তি দিয়ে দে। এইভাবে জোর করে কাউকে আটকে রাখা ঠিক নয়। এমনিতে তুই ওর যোগ্য নস। বউ পালার ক্ষমতা আছে তোর। শ্রাবণীর মতো একটা মেয়ে শুধুমাত্র অসহায় বলে কেন এরকম জীবন কাটাবে বলতে পারিস? অভিক্রোধে উন্মত্ত হয়ে অমিতের শার্টের কলার চেপে ধরে বলল, তার মানে বলতে চাইছিস আমার বউ পালার ক্ষমতা নেই, তোর বিরাট আছে, তাই তো? অমিত অভির হাতের মুঠোয় চেপে ধরে রাখা শার্টের কলারটা ছাড়াতে ছাড়াতে হেসে বলল, একদম ঠিক কথা বলেছিস। আমার সত্যি ক্ষমতা আছে। 7 বছর সৌদিতে থেকে 1 বস্তা টাকা নিয়ে এসে এখানে ব্যবসা শুরু করেছি। লাভের টাকায় নিজের 4 চাকা গাড়ি কিনেছি, দোতলার কাজে হাত দিয়েছি। তুই কি করেছিস? সারা জীবন সবার কাছে শুনে এসেছি অভি মেধাবী ছাত্র, জীবন ভবিষ্যৎ বিরাট উজ্জ্বল, যেখানে যাবে নাম কামাবে। অথচ আজ দেখছি কি নিজের বউকে খাওয়ানোর জন্য 2 টাকাও কামাই করতে পারে না। ছি, তোর লজ্জা হওয়া উচিত। অমিতের কথায় অভির হাত নিজে থেকে আলগা হয়ে এলো। এবার যেন বাস্তবতা আরও একদিক উদ্ভাসিত হলো অভির সামনে। পিয়ালির বলা কথাগুলো খুব করে মনে পড়ল এই ক্ষণে। সেও তো তাকে গরিব বলেই ছেড়ে দিয়েছে, বেকার বলে ছুঁড়ে ফেলে পয়সাওয়ালা ছেলের হাত ধরেছে। আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো। দমদমিয়ে চলে গেল নিজের রুমে। শ্রাবণী চুপচাপ বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল। অভিকে ঢুকতে দেখে আগের দিনের কথা মনে পড়ল মনে। হঠাৎ করেই লজ্জারা হানা দিল হৃদয়ে। বক্ষ গহীনে কোথাও যেন দুরন্ত গতিতে ছুটে চলেছে লাগামহীন ঘটক, যা টকবক করে দৌড়ানোর শব্দ ছন্দ তুলে হৃদয় ভেদ করে তার কর্ণপর্দায় বেজে উঠল যেন। লাজে রাঙা হয়ে তাড়াতাড়ি উঠে অভির দৃষ্টির আড়ালে যাবার চেষ্টা করতেই খপ করে অভি শ্রাবণীর হাত টেনে ধরল। চোখে মুখে তার প্রবল আক্রোশ মিশ্রিত অভিব্যক্তি। অমিতের কথার বাণে মন মস্তিষ্কের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে সে। অতর্কিত আক্রমণাত্মক ভঙ্গিতে হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কি তোমার স্বামী হিসেবে মানতে অসুবিধা হয়? শ্রাবণী ব্যথা পেল খুব, কিন্তু মুখে প্রকাশ করলো না। হতবিহ্বল হয়ে গেল অভির কথা শুনে। কি বলছে এই মানুষটা, যে কিনা নিজেই তাকে সরিয়ে রেখেছে নিজের থেকে। শ্রাবণীর ভাবনার মাঝে অভি আরো শক্ত করে তার হাত চেপে ধরল, হিসিয়ে বলল, তা মানবে কেন? আমার কাছে না আছে টাকা, না আছে কোনো রকম রোজগারের স্থায়ী পথ। কি আছে আমার যা দেখে আমার প্রতি তোমাদের মতো মেয়েরা আকর্ষিত হবে? আসল কথা হলো আমার মতো অভিরা তোমাদের মতো মেয়েদের যোগ্যই না।